ফালাক এতক্ষণ ধরে কান্না করেছে, এখন আর কোনো কথা বলার মতো মানসিকতা নেই। এদিকে এলিনা তার মনে জমানো রাগ সব ফালাকের ওপর ঝাড়ছে, তাও কিনা বাংলা ভাষার মাথা খেয়ে। ফালাক স্বাভাবিকভাবে বলে, আমি ইচ্ছা করে তোমার সাথে ধাক্কা খাইনি, আমি আনমনে হাঁটছিলাম আর তুমিও আসছিলে এদিকে, তাই ধাক্কা লেগে গেছে। হাউ ডিয়ার ইউ কল মি টুমি? মর্জিনা কিছুটা দূরেই ছিল, একটু গলা উঁচিয়ে বলে, সবটুকু ইংরেজিতে বললেন যখন, তুমিটাও ইংলিশে বলতেন। এলিনা এবার থতমত খেল, তবুও হার না মেনে বলে, হাউ ডিয়ার ইউ কল মি ইউ? মর্জিনা কোমরে হাত রেখে আরেক হাত দিয়ে টেবিল মোছা কাপড়টা নাড়াতে নাড়াতে বলে, কারোর সাথে কথা বলতে হলে তো ইউ বলতেই হয়, ইউ না বলে কি আই উই বলবে? শি শুড সে আপনি। আপনি এর ইংলিশ কি? ইউ। এই না, আপনি বললে ইউ বললা কোন সাহসে? আবার আপনি তারে ইউ বলতে বলছেন কেন? আমি ওকে ঠুমি নই, আপনি বলতেই বলছি। বাংলায় বললে এত দূর আগাইতো না। আবার বলেন, তোমার সাহস কি করে হলো আমাকে তুমি করে বলো? এবার এলিনা বলে ওঠে, তোমার সাহস কি করে হলো আমাকে ঠুমি করে বলো? তুমি না, তুমি তুমি। ঠুমি? ঠু না, তু তু। মর্জিনা ঠোঁট উঁচু করে দেখিয়ে দিচ্ছে, এলিনা ঠিক তেমন করেই বলে যাচ্ছে, ঠু ঠু। মর্জিনা হেসে দেয়। এটা দেখে এলিনা এবার নাক মুখ কুঁচকে বলে, নাও শেট আপ। মর্জিনা চুপ হয়ে গেল। জুলফিকার সিঁড়ি দিয়ে নিচে নামছে। এলিনা এবার ফালাকের দিকে ফিরে বলে, ইউ হ্যাভ টু প্রে। কিন্তু আমি তো এটা ভাঙিনি, আমি যদিও বেহুশের সাথে হাঁটছিলাম, কিন্তু আপনি আমার সাথে ধাক্কা খেয়েছেন, তাই এটার দায়ী আমি না। পাশ থেকে চৈতি বলে, তুমি কি ম্যামের সাথে তর্ক করছো? এটাকে তর্ক না, সত্যিটা জানানো বলে। এলিনা এবার রাগ দেখিয়ে বলে, ইউ ব্লাডি। বলেই যেই ফালাককে থাপ্পড় মারতে যাবে, অমনি এলিনার কপাল বরাবর আরেকটা ফুলদানি এসে লাগে। ফলস্বরূপ কপাল ফেটে রক্ত ঝরছে, যেটা দেখে মর্জিনা তাকালো সেই দিকে যেদিকে ফুলদানি ছিল। দেখতে পেল জুলফিকারকে। জুলফিকার রেগে আছে, চোখে মুখে হিংস্রতা, যেটা দেখে মর্জিনা মুখের সামনে হাত রেখে বলে, পাগল খেপেছে রে, গিন্নিমা কই তুমি? বলেই দৌড়ে রুবাইদাকে ডাকতে গেল মর্জিনা। ফালাক আশ্চর্যের সাথে পেছনে তাকিয়ে দেখল জুলফিকার বিড়বিড় করে কিছু বলছে, যেগুলো ফালাক বা কেউই শুনতে পেল না। জুলফিকার সোজা এসে এলিনার চুলের মুঠি ধরে। এলিনার ভাগ্যটা হয়তো একটু বেশি ভালো ছিল, তাই তো ওর মাথার নকল চুলের বেনিটা খুলে আসলো, সাথে সাথে সুন্দর বেনির মধ্যে লুকিয়ে থাকা হালকা লাল সাদা বিদেশি চুলগুলো ভেসে উঠল। বিদেশি পোশাকে এই এলিনাকে দেখলে সবাই লোভনীয় দৃষ্টি দিলেও এখন দেশীয় পোশাকে, তাও আবার বাঙালি নাচের সাথে এমন চুল দেখতে পেতনি দেখে কম লাগছে না। এতক্ষণ ধরে রাগান্বিত জুলফিকার নিজেও এলিনাকে দেখে হেসে দিল। হো হো করে হেসে দেয় সেখানে। শুধু জুলফিকার না, ফালাক নিজেও হেসে দেয়। রাগ মুহূর্তেই এমন কিছু ঘটবে কেউ বা আশা করে। চৈতি এলিনার পেছনে, তাই সেও হাসি থামাতে পারল না, হেসেই দিল। মর্জিনা সবাইকে নিয়ে আসে হলরুমে। সবাই আতঙ্কের সাথে আসলেও এখানে এসে থ মেরিয়ে দাঁড়িয়ে আছে। বেশিক্ষণ না, ওই সেকেন্ড 2 কি 3, এরপরেই হাসির শব্দ হলরুম জুড়ে ছড়িয়ে পড়ল। সবার হাসির শব্দে সেখানে উপস্থিত হলো নিশাদ খান। এসেই এলিনাকে দেখে সেও হেসে দিল। হাসতে হাসতেই তার চোখটা গেল তামান্নার দিকে। তামান্না দাঁত বের করে হাসছে, মুখে টোল পড়েছে। মেয়েটার মুখের দিকে অপলক তাকিয়ে আছে নিশাদ। প্রথম দেখায় প্রেমে পড়েছিল, তাই তো সে একটা দিন বেশি সময় নিল। মেয়েটাকে এখনো দেখেই যাচ্ছে সে। কাফি এসে বলে, কি হয়েছে? এলিনা রাগ মিশ্রিত কণ্ঠে বলে, এই মেয়েটা ফ্লাওয়ার ভাস ভেঙেছে, ওকে এখন এটার জন্য পে করতে হবে। রুবাইদা এগিয়ে এসে বলে, তুমি জানো তুমি কাদের সামনে অসভ্য আচরণ করছো? এখানে অসভ্যতামি বলে? তা নয় তো কি, আমি সব কিছু শুনেছি। দোষ তো তোমার, শুধু শুধু আমার বাড়ির মেয়েদের দিকে আঙুল তুলছো কেন? আমি আপনার বাড়ির মেয়ের দিকে আঙ্গুল ঠুলি না, আমি এক আশ্রিতার দিকে আঙ্গুল ঠুলি। রুবাইদা রক্তিম চাহনি ছিল ফরিদার দিকে। এটা যে সেই কুটনামি করে বলেছে খুব ভালোই বুঝতে পারছে। জাহানারা অহংকারী, কিন্তু এতটা কথা ছড়িয়ে বেড়ায় না। শুধুমাত্র ফরিদাই পারে এসব করতে।
এতক্ষণ ফরিদা মিটমিট হাসছিল এলিনার কথা শুনে। রুবাইদার চাহনি দেখে সে চুপ হয়ে গেল। রুবাইদা চোখে মুখে কঠিন ভাব এনে বলে, আমার মিষ্টিমা কোনো আশ্রিতা নয়। ওর মা ওর জন্য কিছু রেখে গেছে, যেটা দিয়ে ও ওর নিজের ভরণ পোষণ মেটাতে পারবে। কিন্তু আমি ওর মায়ের কাছে ওয়াদা করে রেখেছি, একটা সুরক্ষার স্থান গড়ে দিব। সে ওয়াদা পালন করতেই ওকে আমার কাছে আঁকড়ে রেখেছি। এর মানে এই নয় যে ওকে যা তা বলে অপমান করবে। আমার বাড়ির মেয়েদের মধ্যে যেই শিক্ষা আমি দিয়েছি, ঠিক সেই শিক্ষা মিষ্টিমাও পেয়েছে। রইল কথা ওর আশ্রয় নিয়ে। তো বলে রাখি, ওই আর 2 দিন পর এই সদাগর বাড়ির বউ হবে, মাথায় রেখো কথাটা। ফালাকের হাত ধরে রুবাইদা বলে, শান্ত মেয়েদের মন ভাঙতে সময় লাগে না, তাদের সম্মানের দিকে আঘাত করা হয় বেশি। তাই চুপ না থেকে নিজের সম্মানকে ধরে রাখতে হলে মাঝে মাঝে রুখে দাঁড়াতে হয়। বলেই ফরিদার দিকে এক পলক তাকালো রুবাইদা। মনে মনে ভাবছে, আজ আমার ছেলেটার জীবনে এতগুলো ঝড় না থাকলে তোকে আমি আমার ছেলেটার রানী করে রাখতাম। ভেবেই চোখের পানি ফেলে। সেই পানিটা নিজের হাত দিয়ে মুছে নেয়। জুলফিকার দেখছে তার আম্মিজানের আড়ালের কান্না। কেন কান্না করছে এটা খুব ভালো করেই জানে, কিন্তু তাদের ভাগ্যে যে অহরহ বাধা, তাই বাধা পার করা সহজ নয়। ফালাকের হাত ধরে চলে গেল রুবাইদা। টেবিলে বসিয়ে দিয়ে বইগুলো সামনে রেখে বলে, বিয়ে তো আর 2 দিন পর, এখন পড়তে বস, মাঝখানে অনেক গ্যাপ যাবে। ফালাক হতভম্ব চাহনি দিল। রুবাইদা ফালাকের মাথায় হাত বুলিয়ে বলে, বেশি বেশি বিদ্যা অর্জন করতে হবে তোকে, তবে না জীবনটাকে সম্মানের সাথে গড়তে পারবি। ফালাক হাসি দিতে চায় না, তবুও মিষ্টি হাসি উপহার দেয়। রুবাইদা আবারও বলে, জীবনটা অনেক ছোট রে, কিন্তু এই জীবনের পথগুলো অনেক কঠিন ও বড়, যেটা না চাইতেও পার করতে হয়। এক কথায় যুদ্ধ করতে হয় নিজের জীবনের সাথে। এভাবে ছোট জীবনটাকে যুদ্ধের মধ্য দিয়ে জয় করার চেষ্টা তোকে করতে হবে। ফালাক এখনো কিছু বলে না। রুবাইদা মলিন হেসে বলে, পারবি না নিজের সাথে যুদ্ধ করতে? ফালাক মাথাটা উপর নিচ করে বলে, পারবো। রুবাইদা জানে এটা এতটাও সহজ নয়। ফালাক তবুকে পাথর চেপে কথাটা বলেছে, কিন্তু তারও কিছু করার নেই। রুবাইদা নিজের ঘরে চলে আসলো। জানালার কাছে দাঁড়িয়ে আছে, চোখটা তার বাইরের দিকে। বাগানের অহরহ গাছ দেখতে ব্যস্ত সে। জীবনের হিসাব মেলাচ্ছে। নিজের না, বরং জুলফিকারের। ছেলেটার সুখ সে নিজ পায়ে ঠেলে দিল। ভালোবাসা তার জীবনটা নষ্ট করে দিল। তবে কি তার বিয়েটা জুনায়েদ সওদাগরের সাথে হয়ে ভালোই হয়েছে? হয়তো তার ভালোবাসাকে পেতে গেলে তাকেও অনেক কিছুর সম্মুখীন হতে হতো। আল্লাহ তার ভালোবাসা অপরিপূর্ণ রেখে তাকে পরিপূর্ণ এক সাংসারিক জীবন দিয়েছে। সেই প্রেমিকের কথা এখন আর মাথায় আসে না রুবাইদার। সংসার, স্বামী, পবিত্র বন্ধনের সাথে সাথে সব কিছু মিলিয়ে গেছে। প্রেম জিনিসটি সাময়িক। যখন ভালোবাসা আসে তখন ভবিষ্যৎ মাথায় থাকে না। যখন ভালোবাসা অতীত হয়ে যায় তখন সেই ভালোবাসাকে মাথায় রাখার ইচ্ছা শক্তি থাকে না। এই তো জলজান্ত প্রমাণ রুবাইদা। ভালোবাসার ব্যক্তির জন্য কত কিছু করল। বাবা, ভাই, বোন, দুলাভাই সবার সাথেই তর্কে গিয়েছিল। ফলস্বরূপ সে কিছুই পায়নি, বরং বিয়ে করেছিল জুনায়েদ সওদাগরকে। তাকে তো বলেছিল, আমি আপনাকে ভালোবাসি না, আমার প্রেমিক পুরুষ আছে। তবুও কেন জোর করেছিল? নিজের টাকা আছে, পারিবারিক শক্তি আছে, এগুলো নিয়েই তো জোর খাটিয়েছে। একটু কি তাকে সময় দেওয়া যেত না? এভাবে জোর করে তো তার জীবনের বৈবাহিক মুহূর্তের সূচনাটা নষ্ট করে দিল। কাঁধে কারো হাতের ছোঁয়া পেল, বুঝলো এটা কে। পেছনে না ফিরেই বলে, তোমার পোশাক আয়রন করে রেখেছি, দেখো বিছানায় আছে। জুনায়েদ সওদাগর মৃদু হাসলেন। তিনি তো সেই কখন এসেছেন, এসেই গোসল করে পোশাক পাল্টে আসলেন। দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, মেয়েটাকে জোর করা কি ঠিক হচ্ছে? তুমি তো নিজের জীবন থেকে বুঝেছ ভালোবাসা হারানোর কষ্ট ঠিক কতটা গভীরে আঘাত করে। রুবাইদা আকাশের দিকে তাকালো। আকাশটা কালো রূপ ধারণ করেছে। সন্ধ্যা হয়ে গেছে যে। সেদিকে তাকিয়ে বলে, ফালাক আর জুলফিকারের বিয়ে নিয়ে আমার যে কতটা আগ্রহ এটা তো তুমি জানো। আমি তো নিজেই চেয়েছি সদাগর মহল আলোয় আলোকিত করব। যেদিন আমার ছেলেটা তার বউকে নিয়ে আমার বাড়িতে আসবে, সেই বউ আর কেউ হবে না, হবে তো আমার মিষ্টি মা। তার হলো কই? কেন মেয়েটাকে কষ্ট দিচ্ছ তুমি? মেয়েটার এই সাময়িক কষ্ট যে ওর ভবিষ্যৎ উজ্জ্বল করবে। আমাদের বাসায় শেষ যখন ফারজানা এসেছিল ও আমাকে কি বলেছিল জানো? কি? ওকে ওর বর খুব মারে,
কারণ ও নাকি ভালোবেসে বিয়ে করেনি। ওর বর ওকে এতটাই অত্যাচার করে যে আমার বান্ধবী শেষে রোগে দেখা দেয়। ওর চিকিৎসা করার জন্যও তো দূরে যেতে হয়। আমাকে কথা দিতে হয় ফালাক আমার দায়িত্বে থাকবে। ওর বিয়েটা এমন এক ব্যক্তির সাথে দিতে বলেছে যে ওকে নিজের থেকেও বেশি ভালোবাসবে। এখন আমি কি করে সেই কথার অমতে যাই? আমাদের জুলফিকার তো এখন মানসিকভাবে অসুস্থ, কবে না কবে সুস্থ হবে কে জানে। আর ও সুস্থ হয়ে যাওয়া মানে মধুজার মৃত্যুর তদন্ত। কিছুদিন আগেও তো ওর কবরের আরও এক ঘটনা ঘটল, যেখানে আমার ছেলেটার সাথে কি হচ্ছে যার সমাধান হচ্ছে না, সেখানে আমি ওই অবাগী মেয়েটাকে ঠেলে দেই কি করে? মেয়েটার একটা শক্ত হাতের প্রয়োজন, মেয়েটাকে আগলে নিতে পারবে এমন এক ব্যক্তির প্রয়োজন। জীবনটা তো শুধু ভালোবাসা দিয়ে দেখলে চলবে না, ওকে একটা দিক দিয়ে তো কষ্ট পেতেই হবে। জেহের যেভাবে ফালাকের জন্য আকুতি দেখাচ্ছে, এতটা আর কেউ তো দেখাচ্ছে না। মেয়েটা পাগলের মতো বলল হোস্টেলে থাকবে। কতদিন এভাবে হোস্টেলে কাটাবে? মেয়েদের জীবন একা চলা কি এতটাই সহজ? তাহলে তো ঘরে ঘরে মেয়েরা একা বাইরে জীবন কাটাতো, দিন শেষে বিয়ে করে স্বামীর বাড়িতে আসা লাগতো না। আমি ফালাকের জন্য এমন স্বামী খুঁজতে চাই যে ওকে ছায়ার মতো ঘিরে রাখবে। ওটা আমি জেহেরের মাঝে দেখতে পাই। জুনায়েদ সওদাগর চুপ আছেন। রুবাইদা পেছনে ফিরল, দেখল জুনায়েদ সওদাগর পোশাক পাল্টেছে। জুনায়েদ সওদাগর কিছু না বলে চলে যেতে নেন। রুবাইদা গলা খাকারি দিয়ে বলে, তুমি যদি ভেবে থাকো আমি পুরনো দিনের স্মৃতি বুকে চেপে চলি, তাহলে তুমি ভুল। আমি ওগুলো হারিয়েছি, যেটা আমার ছিল না ওটার জন্য আমার পাওয়ানাটুকু অবহেলা করতে পারি না। জুনায়েদ সওদাগর মৃদু হাসলেন। স্ত্রীর থেকে ভালোবাসা না পেলেও স্ত্রী থেকে অবহেলা বা অনীহা কখনো পায়নি। তবে তিনি এখনো বুঝলেন না এই ভালোবাসাটা কেন রুবাইদার মাঝে নেই। আমরা মানুষ কি তাহলে এমন, যেটা শুনতে খুবই নিকৃষ্ট লাগে, কিন্তু মন তো বদলানো সম্ভব না? রুবাইদা আবারও বলে, আমার কাছে আমার স্বামী আর সন্তানের স্থান সবার উপরে। এই স্থান আমি নিজের মাঝে আগলে রেখেছি আর রাখবো। হয়তো এটা আমি কখনো বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু বুঝাতেও চাই না। জুনায়েদ সওদাগরের চোখ বেয়ে দুফোঁটা পানি পড়ল, যেটা দেখতে পেল না রুবাইদা। জুনায়েদ সওদাগর এবার মুখ খুললেন, বলেন, আমার অর্থ সম্পদের জোরে তোমাকে বিয়ে করিনি, আমি আমার ভালোবাসার স্থানের জোর দিয়ে বিয়ে করেছিলাম। আমার কাছে আমার ভালোবাসাটা সর্বদা শুদ্ধ ছিল, যেটা তুমি হাজার খুঁজলেও আশেপাশে পাবে না। বলেই চলে যান তিনি। রুবাইদা মৃদু হাসলেও সে তো তার নিয়তি মেনে নিয়েছে। বড়দের থেকে কতবার শুনেছে, জন্ম বিয়ে মৃত্যু আল্লাহ লিখে রাখেন, এটা আমরা হাজার চাইলেও পরিবর্তন করতে পারবো না। রুবাইদা আল্লাহর লিখে রাখা ভাগ্যকে কিভাবে করবে অবহেলা? বরং যেটা আল্লাহ লিখে রাখেননি সেটাকে মন থেকে মুছে ফেলতে চেয়েছেন, পেরেছেন হয়তো তিনি। এটা নিয়ে গভীরে কখনো বলা যায় না। রুবাইদা আনমনে বলে, ভালোবাসা এমন এক অনুভূতি যেটা আদায় করতে পারলে মধুর স্বাদ গ্রহণ করা হয়, আর জীবন থেকে হারিয়ে গেলে বিষের স্বাদ গ্রহণ করিয়ে দেয়। হারিয়ে যাওয়া ভালোবাসা আমাদের মাঝে না আসাই শ্রেয়। এতে যেই দিন যেতে যেতে পাপের বৃদ্ধি করে তোলে। আমি এই পাপ থেকে মুক্তি পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। রাত প্রায় 11টা। ফালাক পড়া শেষ করে উঠল মাত্র। এর মাঝে রাতের খাবার খাওয়া শেষ হয়েছে তার। টেবিল থেকে উঠে ভাবল একটু ছাদের দিকে যাবে। ওখানে রোহিণী ও অন্যান্য মেয়েরা আছে। মর্জিনা পড়া শেষ করে ঘুমিয়ে আছে। ফালাক গায়ে ওড়নাটা পেঁচিয়ে নেয়, উপরে সিঁড়ি বেয়ে উঠে ছাদের দরজার কাছে আসে। গান বাজছে সেখানে। ফালাক দরজার কাছে দাঁড়িয়ে দেখল একটি সুন্দর দৃশ্য। দুহাত উঁচু করে আঙুলগুলো এক এক আকৃতি করে এক পা আরেক পায়ের কাছে এনে একটু উঁচু করে গানের তালে তাল মেলাচ্ছে এক রূপবতী কন্যা। মুখে তার আনন্দের হাসি। কোমর অবধি চুলগুলো ছেড়ে রাখা, গানের তালে তালে হাত পা যেন সঠিকভাবে নাড়াচাড়া করছে। পায়ে আবার ঘুঙুর। কন্যাটি আর কেউ না, তামান্না। ছাদের কোণা দিয়ে দাঁড়িয়ে আছে রোহিণী, লিমন, চিত্রা, নিশাত খান, এলিনা আর জয়দীপ। ফালাক দরজার কাছেই হাস্যোজ্জ্বল মুখে দেখছে ওদেরকে। ফালাক এসেছে এটা চোখে পড়ল এলিনার। সাথে সাথে মনটা বিষিয়ে উঠল। রাগ যেন তার বেড়ে গেল। সহ্য হচ্ছে না এই ফালাককে।
তামান্না নৃত্য শেষ করে দাঁড়ালো মাত্র হাঁপিয়ে গেছে সে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। অপলক হয়ে দেখছে নিশাত খান, সবাই হাততালি দিচ্ছে। ফালাক ভিতরে এসে বলে, অনেক সুন্দর নাচ করো তো তুমি। তামান্না পেছনে ঘুরে ফালাককে দেখে হেসে দিল, তারপর বলে, সত্যি বলছো? মিথ্যা বলবো কেন? জানো, একটু আগে মিস চৈতি আমাকে চ্যালেঞ্জ করেছিল আমি নাকি নৃত্য করতে পারবোই না। আসলে ওরা বিশ্বাস করেনি আমি নৃত্য শিখেছি। নিশাত এগিয়ে এসে বলে, আমি কিন্তু আপনাকে বিলিভ করেছি মিস। তামান্না তাকালো নিশাতের দিকে। নিশাত মৃদু হাসলো। তামান্নার সামনে ছোট ছোট চুল এসেছে, ওগুলো নিজ হাত দিয়ে সরালো তামান্না। নিশাত এবার চৈতির দিকে তাকিয়ে বলে, সদাগর বাড়ির বিয়ের দাওয়াত যেহেতু পেয়েছি, সেহেতু এই অনুষ্ঠানে একটা প্রতিযোগিতা হোক। সবাই ভ্রু কুঁচকে তাকালো। নিশাত আবারও বলে, মিস চৈতি আর তামান্নার মধ্যে নৃত্য প্রতিযোগিতা। তামান্না চোখ দুটো বড় বড় করে বলে, একদম না। আর যাই হোক, প্রতিযোগিতা না, জুলফিকার ভাই আমাকে মেরেই ফেলবে। চৈতি হালকা হেসে বলে, তাহলে হার মেনে নিচ্ছ তুমি? এখানে হার মানে কি আছে? এই যে রাজি হলে না তাই। দেখো, আমি পরিবারের বড়দের কথা বিবেচনা করে বলেছি, এই নৃত্য আগে আমাদের বড় বাবা মানে দাদুর বাবারা টাকা দিয়ে মনোরঞ্জনের জন্য দেখতে। এগুলোকে একটা বাজে দিক হিসেবে দেখা হয়। এইসব লেম এক্সকিউজ এখন চলে না, যুগ পাল্টেছে, নৃত্য এখন হাই ক্লাসে চলে। আমি এটাকেও বিশ্বাস করি, কিন্তু আমার পরিবারের চিন্তাকে আমি সম্মান করি। নিশাত বলে ওঠে, এতটা গভীরে নিয়ে যাওয়ার কিছু নেই মিস চৈতি, এখানে পরিবারের একটা বিষয় আছে। রিয়েলি? নাকি একা নৃত্য করে যে সাহসিকতা দেখালো ওটা আমার সাথে প্রতিযোগিতায় পারবে না তাই ভয় পেয়ে গেল? কোনটা? তামান্না রেগে গিয়ে বলল, আমি ভয় পাই না এইসবে, আমি নৃত্য শিখেছি। হ্যাঁ, আমি জুলফিকার ভাইয়ের থেকে লুকিয়ে শিখেছি, কিন্তু বড় মামি মা এরা সবাই জানে। বড় ভাই হিসেবে আলাদা সম্মান আর ভয় পাই একটু, তাই বলেছি। এইসব এক্সকিউজ শুনতে চাই না। ফালাক এগিয়ে এসে বলে, নৃত্য নিয়ে কথা উঠেছে, এভাবে রিয়্যাক্ট করে কি আছে? তুমি নৃত্যর কি বুঝো? আমি এই নৃত্যর জন্য সেরা 5টি উপহার পেয়েছি, যেগুলো হাই লেভেলের। সেই নৃত্যের কাছে হেরে গেলে ভালো লাগবে তো? এবার এলিনা এগিয়ে আসলো। রোহিণী তামান্নার কাছে এসে তামান্নার হাত ধরে সান্ত্বনা দিতে থাকে। মেয়েটা খুব খেপেছে, রাগ একটু বেশি কাজ করে তামান্নার মাঝে। মামাদের রক্তের ধাস পেয়েছে মেয়েটা। লিমন আগেই রোহিণীর কানে কানে বলে দিয়েছে, মেয়েলি কাজে আমি নেই, পুলিশ হয়ে আসামি ধরা সহজ, কিন্তু মেয়েদের চুল টানাটানিতে বাধা দেওয়া অনেক কঠিন। এতক্ষণ তামান্নার হাত ধরে দেখলেও এখন যেন ফালাক আর এলিনার ঝগড়া দেখতে পেল। ফালাক তেড়ে এসে বলে, আমি ফালাক রাশমিনা সরাসরি চ্যালেঞ্জ করলাম তাকে, আর তোর ওই লেডি চামচিকে আমি হারিয়ে নাকের পানি চোখের পানি এক করে দিব। রোহিণী হাঁ হয়ে আছে। ফালাক এগুলো কি বলছে? এলিনা নিজের অগ্নি দৃষ্টি দিয়ে বলে, হোয়াট ডু ইউ মিন? বুঝলি না তো? এগুলো হলো খাঁটি বাঙালি কথা, তোদের মতো মূর্খ বিদেশি এগুলো বুঝবে না। রোহিণী ফালাকের কাঁধে হাত দিয়ে ডাক দিল। ফালাক পেছনে ঘুরতেই রোহিণী বলে, ওই মেয়েটা মূর্খ। ফালাক বড় বড় চোখগুলো এখন পিটপিট করে জিহ্বা দিয়ে ঠোঁটে ভিজিয়ে বলে, ওই হলো ইংরেজ মূর্খ। যারা বাংলা কথা বলতে পারে না ওরাও তো এক প্রকার মূর্খ। আমরা যেমন ইংরেজি না জানলে মূর্খ, ওরাও তেমন বাংলা না জানার কারণে মূর্খ। হেসে দিল চিত্রা। ও এতক্ষণ চুপ করে দেখছিল। ওর হাসি অনেক কষ্টে আটকে রাখে, কিন্তু এখন হেসেই দেয়। শুধু চিত্রা না, লিমন আর নিশাদ ওরাও হেসে দিল। এদিকে 4টা মেয়ে একে অপরের দিকে অগ্নি দৃষ্টি দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল। রোহিণী এবার তামান্নার কানের কাছে মুখ রেখে বলে, জুলফিকার ভাইয়ের সামনে নাচবে? তামান্নার মুখটা এবার মিনি বিড়ালের মতো হয়ে গেল। মনে পড়ে গেল সেই পুরনো কথা। মধুজা তাকে নাচতে বলেছিল বলে একটু নেচেছিল। ঠাস করে যে জোরে একটা থাপ্পড় খেয়েছিল, টানা 4 দিন জ্বর ছিল। এবারও যদি এমন হয়, সেদিন তো ফালাককে নাচতে দেয়নি। তামান্না ভেবেছিল পাগল হয়ে গেছে, এখন নাচলে কিছু বলবে না, কিন্তু হলো তো তার উল্টো। এবার কি হয় কে জানে। এলিনা আর নিশাদের অভিনয় মাত্র শেষ হলো। ওরা এখন আছে শুধু বিয়ের দাওয়াত পেয়েছে, তাই মূলত তারা দাওয়াত নিজে থেকে আদায় করেছে।
নিশাত তার বুদ্ধিমত্তা দিয়ে জোনায়েদ সওদাগরের থেকে দাওয়াত নিয়েছে। ফরিদা তো ছিলই এলিনাকে রাখার জন্য। শুধু তাই না, নিশাতের নিজের বাবা মাকেও দাওয়াত দিয়েছে। সে যে মনে মনে তামান্নাকে ভালোবেসেছে। এই তো গুনে গুনে 2টা মাত্র সিনেমা করল সে, তাও বলতে গেলে নায়িকাদের থেকে ডিস্টেন্স রেখেই। একটা সিনেমায় ছিল গোয়েন্দা, যেখানে বাবার মৃত্যু নিয়ে কাহিনী। এবারে